আমি রাসেল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায়, প্রেজেন্টেড বাই আতিশ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও সে আলোচনা করতে চাই এবং তিনজন অতিথি আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি, জনাব আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক, বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব মুশফিকুস সালেহীন, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। যেটি বলছিলাম, রাজনীতি নিয়েই যেহেতু আলোচনা এবং রাজনীতির আজকে অন্যতম বড় সংবাদ, বিএনপির যে মনোনয়ন দেয়া হয়েছে, প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে 237টি আসনে। আবার কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির ঘোষণা না আসলেও আসলে গণমাধ্যমে অনেকের নাম চলে আসছে কে কোথায় নির্বাচন করতে যাচ্ছেন। একটু বিএনপির থেকে শুরু করি, জনাব আজিজুল বারী হেলাল, যেই আসনগুলোতে অর্থাৎ 237টি আসন চূড়ান্ত করা হয়েছে এখন পর্যন্ত, বাকি আসনগুলো কি আসলে জোটের জন্য রাখা হয়েছে কিনা সেটি একটি বিষয়, এটি একটু জানতে চাই। পাশাপাশি আরেকটি বিষয় যে নারী আসন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনের বৈঠকে, কিংবা অনেকের দাবি ছিল এত শতাংশ, সেইখানে চূড়ান্ত না হলেও একটা আশা ছিল যে হয়তো একটা বড় সংখ্যক নারী প্রার্থী আপনাদের থেকেও আসবে, কিন্তু আসলো মাত্র 10 জন। 12 জন আসলো। আমি 12টা আসনে কিন্তু 10 জন, মানুষ আসলে 10 জন, এবং খালেদা জিয়ার বাইরে মাত্র 9 জন, খালেদা জিয়ার বাইরে এখন 9 জন। তো একটু দুটি বিষয় আপনার মন্তব্য জানতে চাই। প্রথমে আমি বিএনপির কেন্দ্রীয় কমিটিকে, অর্থাৎ জাতীয় নির্বাহী কমিটিকে, বিএনপির চেয়ারম্যানকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ যে দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন যে তার 237টি আসনে নমিনেশন তিনি চূড়ান্ত করেছেন, এবং এর ফলে বাংলাদেশে যে নির্বাচনী একটা আমেজ, নির্বাচনী একটা আবহাওয়া যেটা তৈরি হয়েছে, যেটা প্রয়োজন ছিল তৈরি হওয়া, এবং এর আগে আমাদের দেশে নির্বাচন নিয়ে অনেক আশঙ্কা, শঙ্কা, আপনার একটা ধোঁয়াশা যে সৃষ্টি হয়েছিল বা চলছে, সেটাকে কিছুটা হলেও কাটিয়ে যে বিএনপি নির্বাচনের যে আমেজ তৈরি করেছে, এবং জামাত ইসলাম দেখেন আপনার অভ্যুত্থানের পরে তাদের 300টি আসন ঘোষণা করেছে, এবং এখানে দেখবেন যে 237টি আসন আমরা ঘোষণা করেছি, অর্থাৎ বাদ বাকি যে আসনগুলো, কারণ এই নির্বাচনটা এটা অ্যালায়েন্সের নির্বাচন বা জোটের নির্বাচন, এটা একটা পলিটিক্যাল সংস্কৃতি, রাজনীতির নির্বাচনের সংস্কৃতি। আমরা প্রায় 67টা আসন এখনো ফাঁকা রয়েছে, যেহেতু আমরা একটা জোট করতে যাচ্ছি, আমার ধারণা এটা। এবং জামাত ইসলামের তাদের 300 আসন যদিও নমিনেশন দিয়ে দিয়েছে, তারাও হয়তো বা জোট করবে, কিন্তু আমরা যে জোট করতে যাচ্ছি সেটা জামাত ছাড়া যে জোট, আমাদের অন্যান্য সংগঠনের সাথে অ্যালাইনমেন্ট হতে পারে। এই যে নির্বাচনী আমেজটা তৈরি করার জন্য এটা আমরা বিএনপির ধন্যবাদ পাওয়ারই যোগ্য। নির্বাচনটা যে খুবই দরকার এটা তো আপনার সবাই বুঝেন। এখন বলছেন নারী আসন, আমরা আমাদের ঐকমত্য কমিশনে কিন্তু আমরা বলেছি যে আমরা 300 যে আসন, সেই আসন থেকে 5% নারী আমরা দিব। 5% মানে 15 জন আসে, তাই না? 5% 15 জন আসে। তো অলরেডি আমরা তো আপনাদের হিসাব মতে 10 জন দিয়েছি, 37টা আসন কিন্তু এখনো ফাঁকা আছে। অর্থাৎ নারীর আসনের যে কোটাটা আমরা কমিটমেন্ট করছি 15% আমরা এবার দিব, 15%। আর আপনার সংরক্ষিত 50টা, আমরা সবাই সেটা তো এমনি বাইরে, হিসাবের বাইরে। আর আমরা আবার ঐকমত্য কমিশনটা প্রস্তাবও দিয়েছি যে যদি 5% নারী প্রতিনিধি যেতে পারে তাহলে 50 আর 15 65টা হলো, এইভাবে কোনো এক সময় 100টা হবে, 2 বছর বা 3 টার্ম পরে 100টা হয়ে যাবে। বা এক সময় এমন হবে যে নারীরা ডাইরেক্ট 300 আসনের মধ্যে ঢুকে গেল, তখন আর সংরক্ষণ এইসব করার দরকার হচ্ছে না। এই থিওরি থেকে আমরা এবার 5%-এর একটা
টার্গেট নিয়েছে, সেটা অলরেডি 10টা হয়েছে এই 237টার মধ্যে। এবং এই আসন আমরা নির্বাচনের এই 237টা আসন ডিক্লেয়ার করার ফলে যে নির্বাচনের যে আশঙ্কা তৈরি না হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, নির্বাচনী আমেজ তৈরিতে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেটা অনেকটা কেটে গেছে। এখন একটা বক্তব্য যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাকে কিন্তু কর্ডিয়াল হতে হবে। প্রতিটা রাজনৈতিক দল কেউ নির্বাচন চায় না, এখন আর সেই পরিবেশ নেই। এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্যরা, সবাই কিন্তু নির্বাচন চায়। এখন সরকার তার সে আন্তরিকতা দেখাতে হবে। কিন্তু আজকে আমি দেখলাম তারা বলল যে আরো 7 দিন সময় দিল, যে কেন দিল আমি বুঝলাম না। সেটা নিয়ে আপনার কাছে আসছি। তার আগে একটু এই প্রসঙ্গে আরেকটু জানতে চাই, যে ছোট করে একটু জানতে চাই যে আপনি বলছেন যে ধাপে ধাপে হয়তো 100 আসন বাড়বে, সেটি আসলে আপনাদের কি সেরকমের কোনো পরিকল্পনা আছে? কারণ আমরা এখন পর্যন্ত যাদেরই মনোনয়ন দিয়েছেন তারা ওই অর্থে আসলে আগেরই পুরনো কিংবা পুরনো কারো স্ত্রী সন্তান এই রকমের এই বলয়ের মধ্যেই আসলে। না দেখেন, এই যে নমিনেশন পুরনো, আমি তো আগেও নমিনেশন, আমি 4বার, এবার 4বার নমিনেশন পেলাম। তারপরে কি আমি পুরনো মানুষ বলে কি আমাকে দেওয়া যাবে না? সেটা না। মানে আমরা বলছি নারী 15%, আমরা প্রথম যে 300 আসন কম্পিটিটিভ যে 300 আসন, এই আসনে আমরা 15%, 5% দিব। 5% দিলে অন্তত 15 জনকে আপনি দিতে বাধ্য। তারপর বেশি দিলে তো বেশি দিলেন। বুঝতে পারছি। একটু যেতে চাই মুশফিকুল সালেহীন। আমরা দেখলাম যে আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও গণমাধ্যমে আপনাদের এনসিপির যারা নেতা রয়েছেন তাদের অনেকের নাম চলে আসছে, কে কোন জায়গা থেকে মনোনয়ন নির্বাচন করতে যাচ্ছে। আমরা এর আগে দেখছিলাম যে আসলে জামায়াত তো আগে, যেটি হিলাল ভাই বলছিলেন, বিএনপি আজকে দিল এবং এনসিপি এখন আনুষ্ঠানিক ঘোষণা করেনি, সেটি কবে নাগাদ ঘোষণা করতে পারে? আর যেটি হিলাল ভাইকে জানতে চাইছিলাম যে এই যে 63টি আসন বাকি রয়েছে, সেখানে কি আপনাদের জন্য কিছু বরাদ্দ থাকছে কিনা বা সেই আলোচনায় চলছে কিনা? ধন্যবাদ এবং সালাম এবং শুভেচ্ছা যারা শুনছেন এবং আমার দুই সহ আলোচককে। না, আমাদের মনে হয় এটা আজকে বিএনপির আসন ঘোষণার মানে আসন প্রার্থীর তালিকা ঘোষণার মাধ্যমে কিছুটা পরিষ্কার হয়ে গেছে যে গত বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় যে একটা গুঞ্জন ছিল যে বিএনপি এবং এনসিপির কি আসন নিয়ে সমঝোতা হচ্ছে কিনা, বিএনপি কি এনসিপির জন্য আসন ছেড়ে দিচ্ছে কিনা, এটা যে সত্য না, এটা যে এই গুঞ্জনটা যে আসলে গুজব, সেটা আজকে অনেকটা প্রমাণিত হয়েছে। কেননা এনসিপির ধরা যাক যে একেবারে প্রথম সারির যারা নেতা, সবাইকে যারা ন্যাশনালি যাদেরকে সবাই চেনে, তাদের একজন সার্জিস আলম, তিনি পঞ্চগড়ের বড় হয়েছেন বা পঞ্চগড়ে তার জন্ম, তো সেখানে বিএনপির প্রার্থী আছে। আমরা দেখেছি যে কুমিল্লার হাসনাত আবদুল্লাহ, কুমিল্লায় তিনি তার ওইখানে জন্মস্থান, বেড়ে ওঠা, ওইখানেও বিএনপির প্রার্থী আছে। আমরা ধারণা করছি আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম, উনি ঢাকায় বড় হয়েছেন, উনি বনশ্রীতে ছিলেন একটা দীর্ঘ সময়, ঢাকায় 11 কেন্দ্রিক একটা খবরও বের হয়েছে, তো সেখানেও বিএনপির প্রার্থী আছে। সো মানে এই যে একটা আলোচনা ছিল, সেই আলোচনাটা বলা যায় যে আজকের দিনে তো এটা ওই 67টি আসনের মধ্যে যদি আপনি দেখেন, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ওইখানে জামাতের অনেক স্ট্রং হয়তো প্রার্থী আছে, কিন্তু এনসিপির কাউকে আমরা দেখি না। উল্টো বিএনপির জোট সঙ্গী হতে পারেন যারা, তাদের অনেকের মধ্যে যারা আলোচনায় এরকম আছেন। কিন্তু আমরা যেটি বলেছি গতকালকে, আমাদের আহ্বায়ক বলেছেন যে 300 আসনেই এনসিপি প্রার্থী দেওয়ার চেষ্টা করবে এবং প্রার্থী দিবে, এবং সেইটার জন্য আমাদের যে প্রার্থী বাছাই প্রক্রিয়া, যারা আগ্রহী রয়েছেন তাদের সাথে কথা বলা, এই কার্যক্রমটি চলমান রয়েছে। এটা শেষ হলেই আমরা আশা করছি এই মাসের মধ্যেই আমরা আনুষ্ঠানিক প্রার্থী তালিকাটা ঘোষণা দিতে পারবো। জোটের কথা আজকে আপনাদের সদস্য সচিব তিনিও এক ধরনের ইঙ্গিত দিচ্ছিলেন যে কোনো দলের সাথেই জোট হতে পারে, সেই রকমের আলোচনা আপনারাও বলছিলেন, কিন্তু সেটি কোন দিকে? আপনি বিএনপির কথা নাকচ করলেন যে বিএনপির সাথে হচ্ছে কিনা, সে ধরনের ইঙ্গিত না, কোন দিকে আসলে কাদের নিয়ে আপনারা সেই জোট? এটার উত্তর দেওয়ার জন্য আসলে মনে হয় সময়টা এখন আসেনি, কারণ আমরা এখন যে স্টেজে আছি, আমাদের এখনো জুলাই সনদ নিয়ে কোনো সুরাহা হয়নি, যেটা আমাদের আসলে রাজনীতির একেবারে সেন্টারে আছে। তারপরে আমরা যেহেতু নবীন দল, আমরা দেখেছি যে মানে জামাত ইসলামী তো অনেক আগে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, বিএনপি 2 সপ্তাহ ধরে কাজ চালিয়ে আজকে একটা তালিকা ঘোষণা করেছে। তো আমাদের আর একটু সময় লাগবে, কিন্তু সময় লাগার পাশাপাশি আসলে আমাদের এরপরে জুলাই সনদ কেন্দ্রিক, সংস্কার কেন্দ্রিক কার কি পজিশন থাকে শেষ পর্যন্ত যে দাঁড়ায়, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং তারপরে হচ্ছে ধরুন আগামী নির্বাচন কেন্দ্রিক কার কি চিন্তাভাবনা, মানে দেশ নিয়ে কার কি চিন্তাভাবনা, রাষ্ট্র কেন্দ্রিক এবং নির্বাচন কেন্দ্রিক আসলে দেন দরবারের যে বিষয়টা বা ধরুন আলোচনার যে বিষয়টা, এগুলোর সময় এখনো অনেক পড়ে রয়েছে। কেননা আমরা অতীতে দেখেছি যখন কোনো দলের জোট হয়, শেষ মুহূর্তে তো প্রার্থী প্রত্যাহার হয়, মানে একটা নমিনেশন নেওয়ার পর, জমা দেওয়ার পরে ওই প্রার্থী প্রত্যাহার করা পর্যন্ত তো আসলে একটা সময় থেকেই যায়। আর আমাদের সময়টা হাতে কম, ফেব্রুয়ারির আগে একটা স্বাভাবিক সময়ে
হয়তো এই মানে বাই দিস টাইম বোঝা যেত যে আসলে কার সাথে কার জোট হবে। কিন্তু এইবারের একটু ব্যতিক্রম তো। আর আমরা জোটের ক্ষেত্রে যেটি বলছি সেটা হচ্ছে আসলে আমরা বিবেচনায় রাখছি যে আমাদের যেই সংস্কার কেন্দ্রিক রাজনীতি, আমরা নতুন যে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার করতে চাই, সেটা আসলে কাদের সাথে যদি আমরা জোটে যাই তাহলে এটা কাদের সাথে লক্ষ্যটা অর্জন করা সহজ হবে বা সবচেয়ে বেশি সম্ভব হবে, কাদের আসলে অনেক ঐতিহাসিক ব্যাগেজ আছে, ঐতিহাসিক ভুল যেগুলো তারা আসলে শুধরাতে চায় না বা অনুতপ্ত হয় না, এগুলোর ব্যাগেজও আমরা যেমন নিতে চাই না। আবার ধরুন অনেকের ব্যাপারে রাজনৈতিক সংস্কৃতি, চাঁদাবাজি বা অনেক ধরনের পুরনো রাজনৈতিক কালচার যেটার ধারাবাহিকতা থেকে যায়, সেটার ধারাবাহিকতা যেমন আমরা ওইটার ব্যাগেজটাও আমরা নিতে চাই না। আবার সেটার বাইরে আরেকটা চিন্তা ছিল যে আসলে নতুন করে তৃতীয় ধারার একটা রাজনৈতিক জোট করা যায় কিনা। এখন সেই জোট করতে গেলে আবার আমাদের আগ্রহের পাশাপাশি অন্য যাদেরকে আমরা ভাবছি এরকম তৃতীয় ধারার হতে পারে তাদেরও তো আগ্রহ থাকতে হবে। হ্যাঁ, তো এই সবকিছু ব্যাটে বলে মিললে তারপরে হয়তো এটা বলা যাবে। কিন্তু আমাদের সকলের মধ্যে আগ্রহটা অনেক বেশি, বিশেষ করে গণমাধ্যমের আগ্রহ অনেক বেশি। কিন্তু এটার জন্য আমার মনে হয় আরো 1-1.5 মাস মিনিমাম আমাদের ফাইনাল ডিসিশনের জন্য অপেক্ষা করতে হবে। আপনি যে আসনগুলোর কথা বলছিলেন এবং যে সম্ভাবনা যে প্রার্থী প্রত্যাহারও হতে পারে, তার মানে এখনই আসলে কিছু বলা যাচ্ছে না, হতেও তো পারে। জি, আমরা একটু যেতে চাই ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, বিএনপির মনোনয়ন না পাওয়ায় ঢাকা ভাঙা এক্সপ্রেস হাইওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, তীব্র যানজট, বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম সীতাকুণ্ডতেও। এটি আসলে সবশেষ খবর, আরও হয়তো বিভিন্ন জায়গায় হতে পারে। মনোনয়নের বিক্ষোভে যদি স্থানীয় জনগণের উপর সেই প্রভাবটি পড়ে, তীব্র যানজটে ভুগতে হয়, নির্বাচনের দিন কতটা প্রভাব পড়বে বলে মনে করেন? না, ধন্যবাদ। এইটা তো বাংলাদেশের পলিটিক্সের একটা পার্ট, এটা অতীতে হয়ে আসছে। আমরা দেখছি আমাদের এক্সপেকটেশন ছিল যে এবার হবে না, কিন্তু আনফর্চুনেটলি সেটা হচ্ছে। এখন মানে আমি যে খুব অবাক হচ্ছি সেটা আমি বলবো না, কারণ একটা কথা যিনি বললেন এটা খুব সত্যি কথা, যে একটা হচ্ছে যে আমরা জামাত ইসলামীকে দেখেছি অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে তারা ইসে করেছে। ওই অর্থে বিএনপির একটু দেরি হয়ে গেছে আমার এসে মনে হয়। কারণ একটা যেটা হয়েছে যে জামাত অনেক বেশি নির্বাচনমুখী, জামাত মুখে যাই বলুক না কেন, সে বিভিন্ন আন্দোলন সংস্কারের কথা যাই বলুক না কেন, আপনি দেখেন যে জামাতের নেতাকর্মী যারা আছেন তারা নিজেদের এলাকায় ইসে করেছেন। এখন বিএনপি একটা বড় দল, তাকে অনেকগুলো, তাদের প্রার্থীর সংখ্যা অনেক, এবং যেহেতু এবার একটা পসিবিলিটি আছে, অনেকে মনে করছেন বিএনপি ক্ষমতায় যাবেন, সো যেটা হয় মানুষের আশা আকাঙ্ক্ষা অনেকটা বেড়েছে। এই সমস্যাগুলো এটা হবে, এটা যে খুব অবাক হচ্ছে সে না। এখন যেইটা ডিপেন্ড করে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, অ্যাজ আ পলিটিক্যাল পার্টি বিএনপি এটাকে কতখানি সাকসেসফুলি ডিল করতে পারছে, এইটার উপরে ডিপেন্ড করবে দুটো জিনিস। এক, মানে বিএনপির নেতাকর্মীরা বারবার যে কথাটা বলে আসছেন যে গণ অভ্যুত্থান থেকে তারা শিখেছেন, তাদের পরিবর্তন হয়েছে, তারাও পরিবর্তিত হয়েছেন, তারাও আগের মতো রাজনীতি করতে চান না, যেটা নিয়ে আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ই প্রশ্ন তুলেছে যে বিএনপির না আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এই যে অন্তর্কোন্দল বা অন্তর্দ্বন্দ্ব যেটা আছে সেটার বহিঃপ্রকাশ, এবং সেইটা মানুষকে আসলে কতখানি এফেক্ট করবে এবং সেইটাকে বিএনপি কতখানি সাকসেসফুলি ডিল করতে পারবে, সেটার উপরে ডিপেন্ড করবে বিএনপির কী হবে। কারণ এগেইন মানুষ যদি দেখে যে এই ঘটনাগুলো ঘটতে যাচ্ছে এবং মানুষের লাইফের উপরেই হচ্ছে গিয়ে সেটা একটা ইম্প্যাক্ট পড়ছে। আপনি যে উদাহরণটা দিলেন, তো সেখানে হচ্ছে সাধারণ মানুষই এটার হচ্ছে গিয়ে ভুক্তভোগী হচ্ছে। তো এইটা যদি ক্রমান্বয়ে ঘটতে থাকে তাহলে এইটা একদিকে যেমন হচ্ছে বিএনপি যে প্রতিশ্রুতির কথা বলছে সেটা নিয়ে মানুষের সংশয়টা আবার জাগাবে, আবার ভোটের রাজনীতিতে সেটার একটা ক্যালকুলেশনও পড়বে, কারণ মানুষজন তখন হচ্ছে গিয়ে বিচার বিবেচনা করবে এই পার্টিটা কি করছে, অন্য পার্টিগুলোর হচ্ছে গিয়ে কী অবস্থা। সো আমি আশা করি বিএনপি তার নিজের স্বার্থেই এই জিনিসপত্রগুলোকে খুব ভালোভাবেই হচ্ছে গিয়ে ডিল করতে পারবে, এবং ডিল করাটা তার নিজের স্বার্থের জন্য, নিজের অস্তিত্বের জন্য হচ্ছে গিয়ে জরুরি। কারণ যে কথাটা আরও বললেন যে এখনও প্রায় 63টা সিট হচ্ছে গিয়ে খালি আছে, তাহলে সেখানেও হয়তো যারা আছেন তারাও মানে আশায় আছেন, সেটা একটা হতে পারে। কারণ এখানে আমার মনে হয় সবগুলোই যে আসলে জোটের প্রার্থী বা অ্যালায়েন্স হিসাব করে রাখা হয়েছে তা নাও হতে পারে। কয়েকটা আসন খুব সম্ভবত এমন আছে যে ক্ষেত্রে ওনারা এখনও সিদ্ধান্ত নিতে পারেননি, একাধিক এসব প্রার্থী আছে, তাহলে ওই জায়গাগুলোতে দ্বন্দ্ব আরও বাড়তে পারে, বা অ্যালায়েন্সের প্রার্থীকে দিলে ওইখানকার দীর্ঘদিনের যেই নেতাকর্মী যারা আছেন তারা আরও ক্ষুব্ধ হতে পারেন। সো চ্যালেঞ্জ বিএনপির সামনে অনেকগুলো, এবং এটা সে কতখানি সাকসেসফুলি ডিল করতে পারবে সেটার উপরে ডিপেন্ড করবে যে সে মানুষের কাছে আসলে কী নিয়ে যেতে পারবে, মানুষ তাকে কতখানি গ্রহণ করবে সেই ব্যাপারটা। ছোট করে আপনার একটু নারী যেই প্রার্থীদের মনোনয়ন দিয়ে সেটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাইছি। আমি সত্যি কথা বলতে গেলে আমি হতাশ এই কারণে যে 5% তো মিনিমাম হিসেবে বিএনপি এত পুরনো একটা দল, এত রাজনৈতিক ইস্যুর একটা দল, তার কাছে তো হচ্ছে গিয়ে
আমরা আরও বেশি এক্সপেকটেশন থাকার কথা এবং সেটা হয়নি। আমি স্পেসিফিক্যালি ব্যক্তিগতভাবে আমি কয়েকজনকে আশা করেছিলাম যে কয়েকটা নাম, আমি মাহমুদা হাবিবার নাম না দেখে আমি আসলে একটু হতাশ হয়েছি। ওনাকে আমি বিভিন্ন ইস্যুতে দেখে যাই, আই থিঙ্ক শি ইজ এক্সট্রিমলি কোয়ালিফাইড, উনি থাকলে আমার ভালো লাগতো। এরকম আরও কয়েকজন নেত্রী আছেন যারা অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে সে করেছেন, এই নামগুলো না থাকা, এবং আই এম শিওর যে এখানে আরও নাম আছে, আরও ইসে আছে, এবং এইটা ইভেনচুয়ালি ইট শুড বি বিএনপিজ রেসপন্সিবিলিটি রাইট নাও। একটা বিগার দল হিসেবে বিএনপি যদি বলে যে আমি 5%-এ কমিট করেছি, আমি 5%-এর কাছাকাছি গিয়েছি বা 5%-এ যাব, বিএনপি বলতে পারে, কিন্তু এই চ্যালেঞ্জটা নেওয়ার মতো একটা বড় দল বা সেই ভিশনটা তো আমরা বিএনপির কাছ থেকে এক্সপেক্ট করি, সো সেটার যে মিলেনি, সেটার জন্য আমি আসলে একটু হতাশ হয়েছি। আমরা আলোচনায় ফিরবো। আরেকটি বিষয় একটু আমি প্রশ্ন রেখে তারপরে বিরতিতে যেতে চাই। জনাব আজিজুল বারী হেলাল, আমরা যেটা নিয়ে আপনি আসলে শুরুতে বলতে চাইছিলেন যে ঐকমত্য কমিশনের যে সিদ্ধান্তগুলো নিয়ে সরকার আবার এক সপ্তাহ কথা বলল, তারা সরকার এক সপ্তাহের সময় দিল। একটু জানতে চাও যে 9 মাস ধরে যে আলোচনাটি আপনারা করলেন, ঐকমত্যে পৌঁছাতে পারলেন না, আগামী এক সপ্তাহে সেটি কতটা আসলে পৌঁছাতে পারবেন সেটি নিয়ে আসলে আপনারা কিভাবে দেখছেন? পরে বলবো। একটু আপনার কাছ থেকে এখন আমি মন্তব্যটা নিয়ে তারপরে ঠিক যে ঐক্যমত্যে পৌঁছাতে পারলাম না। এই যে প্রফেসর আসিফ মোহাম্মদ শাহান আছেন, আমাদের মুশফিকুর সালেহীন আছে, বিএনপি, এনসিপি, জামাত, আরো যে সমস্ত দল আমরা গত 3 মাস ধরে দফায় দফায় ঐক্যমত কমিশনের সাথে আলোচনা করে একটা জুলাই সনদ তৈরি করলাম, তাইলে আমরা ঐক্যমতে পৌঁছতে পারলাম না, এই কথাটা কি ঠিক? আমি জাতির কাছে প্রশ্ন, প্রত্যেকটার মধ্যেই নোট অফ ডিসেন্ট আছে। নোট অফ ডিসেন্ট এটাও তো ঐক্যমত, নোট অফ ডিসেন্ট এটাও তো ঐক্যমত। আপনি আসিফ মোহাম্মদ শাহান জানবেন, ওনারা যখন সিন্ডিকেট বা সিনেট মিটিং করেন, একটা সিদ্ধান্ত আপনার কিছু, আপনারা নোট অফ ডিসেন্ট থাকতে পারে না, সেটা সবাই তো থাকে। আমার এই বিষয়টা পাস হয়েছে ঠিক আছে, কিন্তু আমার আই হ্যাভ এ নোট অফ ডিসেন্ট, আমার একটা ডিসেনশন আছে, সেটাও তো একটা মত, তাই না? পাস হয়েছে, তাই না? কিন্তু সেটা তো পাস হয়ে যাচ্ছে। না না না, তিনি হয়তো একটি মন্তব্য করেন, কিন্তু সিদ্ধান্তটি তো আসলে পাস হয়ে যায়। কিন্তু আমাদের ঐক্যমত কমিশনে আমি যাইনি, ও মুশফিকুর সালেহীন গেছে কিনা জানি না, সেখানে দেখবা যে আপনার যে ডিসেনশনগুলো আমাদের ছিল, মানে নোট অফ ডিসেন্ট, এটা সহ পাস হয়েছে। এটাই তো একটা অদ্ভুত জিনিস, সহ পাস হয়েছে এবং সেটা প্রিন্ট আকারে পাস হওয়ার পরে সবাই স্বাক্ষর করেছে। স্বাক্ষর করা এনসিপি বলছিল যে আমরা এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত স্বাক্ষর করবো, দ্যাট ডাজ নট মিন, তারা ডিনাই করেনি, কিন্তু তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে যে আমরা স্বাক্ষর করব, কিন্তু আমাদের সেই মত আইনি ভিত্তিটা থাকবে, আইনি ভিত্তির ওরা চাচ্ছে, ডিনাই করে না। জামাত ইসলাম তো বলছে করবোই না, কিন্তু করছে না। বিএনপি সবাইকে আহ্বানও জানিয়েছে, সবাই আহ্বান জানিয়ে, সুতরাং রাজনৈতিক দলের মধ্যে কোনো অনৈক্য ছিল না। আমার বক্তব্য যে আপনি অনৈক্যের বীজটা বপন করলেন, কারণ আপনি প্রিন্টেড কপিতে আমাদের যে সিগনেচারটা নিলেন, পুনর্মুদ্রণ রিভিশন কাপড়ে কি বলে সেকেন্ড যে পুনর্মুদ্রণ কপিটাই আমরা দেখলাম সব আপনি চেঞ্জ করে দিলেন, যে এগ্রিমেন্টটা আপনারা চেঞ্জ করে দিলেন। এখন বলছেন যে আপনাদের ঐক্য নেই, এটা কোন ধরনের কথা আপনি বলেন? আমরা সবাই ঐক্যমত হয়েই তো দিলাম। মানে আবার দেখেন, এইবার ঐক্যমত কমিশন যেই সুপারিশটা দিল, মানে আমাদের আলোচনার ভিত্তিতে যে সুপারিশটা দিল, সেইটা আমরা ঐক্যমত হয়ে আপনার ডক্টর ইউনূসের কাছে গেল, উনি এখন বলছেন আবার রাজনৈতিক দলের কাছে পাঠাচ্ছে। মানে রাজনৈতিক দলগুলো যত ঐক্যের দিকে যায়, ওনাদের সিদ্ধান্ত, ওনাদের কার্যক্রমে আমাদের অনৈক্য দিকে আরো বেড়ে যায়। আবার এক সপ্তাহের মধ্যে আমি কিছুদিন ওর বিরুদ্ধে বলবো, ও কিছুদিন আমার বিরুদ্ধে বলবো, জামাতের বিরুদ্ধে বলবো, মানে রাজনৈতিক দলগুলোর অনৈক্য দেখানোর একটা প্রচেষ্টা। সেজন্য আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলো ঐক্য হয়েছে, আমরা যে বিষয়ে ঐক্য করেছি সেই বিষয়টা আপনি ঠিক রাখেন। অযথা আপনাকে কেউ কেউ বলেছে নোট অফ ডিসেন্ট ছাড়া আপনি ওই সনদটা পুনর্মুদ্রণ করেন, আপনি কারোর সাথে আলোচনা করেছেন? আপনাকে কেউ কেউ বলেছে 270 দিনের মধ্যে না করলে স্বয়ংক্রিয়ভাবে পাশ হয়ে যাবে? কেন 1 মাস না, কেন 2 মাস না? অথবা আমরা তো 2 বছরের কথা বলেছি, আপনি এটা কোথা থেকে পেলেন? তাহলে আমরা যে বিষয়ে ঐক্যমত হয়েছি, হয়ে সবাই মিলে যেটা লিখছি, সেই কপি সবাই আপনার দক্ষিণ প্লাজায় আমাদের জাতীয় সংসদ সবাই দেখাইছি, সেই কপি আপনি বিকৃতি করেন, তাহলে আপনি হচ্ছে ফ্রডুলেন্ট কাজ তো পৃথিবীতে আর হতে পারে না। জাতির সাথে তামাশা করলেন না, সে ঐক্যমত কমিশন কোথায় এখন? দেশে কি আছেন তারা কি দেশে আছেন? ঐক্যমত কমিশন কোথায় এখন? ইউনূসের, ডক্টর ইউনূস ছাড়া এখন উনার কাছে দিয়ে গেছেন। উনি এখন বলছেন
আমি তো দেখলাম ঐক্যমত্য কমিশন আমাদের মধ্যে একটা গন্ডগোল পাকিয়ে 24-এর গণ অভ্যুত্থানের পুরো চেতনাকে পুরো আমাদের জাতীয় ঐক্যকে পুরো দুলিশাত করে তারা কি দেশে আছে? কিন্তু ঐকমত্য কমিশনের এই সিদ্ধান্তকেও তো বিএনপি যেমন প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু আবার কেউ কেউ তো স্বাগতও জানাচ্ছে, এনসিপি জামাত তারা তো স্বাগতও জানাচ্ছে। তাহলে কি এক ধরনের বৈপরীত্য দলগুলোর মধ্যেই তো আছে না? তাইলে এখন ঐক্যমত্য কমিশন এনসিপি কি বলছে যে তারা এটা আইনি ভিত্তি, এসব লিগ্যাল কথা আমরা অনেক বলেছি, আইনি ভিত্তিটা কিভাবে হবে সেটা জানলে তারা সিগনেচার করবে, তাই না? আর জামাত যেটা বলছিল পিআর না হলে হবে না, করবো সে নির্বাচনটা, সেটা এখন একমত। ইভেন গণভোট আর ওইটা যে একসাথে হবে সেটাও একমত। সুতরাং রাজনৈতিক দলকার কত ঐক্যমত হবে? আপনি রাজনৈতিক দলের আদর্শ প্রোগ্রাম ডিফারেন্ট থাকে, আপনি সমস্ত রাজনৈতিক দলকে সব বিষয়ে একমত করতে পারবেন না। আমার বক্তব্য হলো যে বর্তমান ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তী কমিশন আপনাকে কর্ডিয়ালিটি দেখাতে হবে, আপনি অনেকের বীজ বপন করছেন। এটি নিয়ে বাকিদের মত জানবো। মুশফিকুর সালেহীন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে আরো 1 সপ্তাহ সময় পেল, হেলাল ভাই বলছেন যে ঐক্যবদ্ধ আসলে আপনারা সবাই ছিলেন, তাহলে আসলে এখন আবার ডিবেটটি কেন? এবং আরেকটি বিষয় পাশাপাশি জানতে চাই যে নতুন যে 1 সপ্তাহ সময় পেল, ঐক্যমত্যে পৌঁছাতে হওয়া মানে হচ্ছে কাউকে না কাউকে ছাড় দিতে হবে। আপনারা কি ছাড় দিতে যাচ্ছেন? দেখুন, প্রথমত মানে হেলাল ভাই বলেছেন যে সবাই ঐক্যমত্য ছিল, হ্যাঁ এক টাইপের ঐক্যমত্য ছিল, কিন্তু আবার অনৈক্য তো যখন জুলাই সনদের ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে সেটা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হলো না। ঐকমত্য কমিশন 3য় দফায় বৈঠকটা ডাকলো হচ্ছে এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে, কিন্তু সেই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কনক্লুসিভ কোনো আলোচনা ছাড়াই মিটিংটা শেষ হয়ে গেল। ওনারা একটা তাড়াহুড়াই করলেন যে এটা শেষ করতে হবে। তারপরে জুলাই সনদে স্বাক্ষর যখন হতে গেল, স্বাক্ষর হওয়ার আগ পর্যন্ত কিন্তু একটা অনৈক্যর সুরটা ছিল কোন সেন্সে, সেটা হচ্ছে যে জামাত বলছিল যে লোয়ার হাউসে পিআর না হলে তারা সাইন করবে না, বিএনপি বলছিল যে ওনারা করবেন, কিন্তু আমরা কিন্তু বলে যাচ্ছিলাম যে কিছু বিষয় সুরাহা না হলে আমরা করবো না, নোট অফ ডিসেন্ট, বাস্তবায়ন প্রক্রিয়া, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ইত্যাদি। সো যখন ওই আদেশ স্বাক্ষর অনুষ্ঠানে বাকি সবাই গেল, কিন্তু যেই গণ অভ্যুত্থানে, এটা ওনারাও স্বীকার করেন যে গণ অভ্যুত্থানের একেবারে সম্মুখ সারিতে যারা ছিলেন, কমপ্লিট এজেন্সি আমি এদেরকেই দিচ্ছি না, কিন্তু বলছি যে তারা তো সম্মুখ সারির ফেসটা ছিলেন, তাদেরকে ছাড়া এই পলিটিক্যাল পার্টিগুলো তারা যেমন ওই 5 আগস্টে ক্যান্টনমেন্টে চলে গিয়েছিলেন, তেমন তারা এই দিন যে স্বাক্ষর করে আসলেন। তো এইটা কি একটা অনৈক্যের তখন বীজ বপন করে নাই? এবং দেখুন, বিএনপি ওই সময় বলেছে, ওই সময় কিন্তু আলোচনা হয়েছে যে ঐকমত্য কমিশনের কোনো ম্যান্ডেট নাই। এটা ওই ঐকমত্য কমিশনের ভিতরে সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য, উনি বলেছেন যে ঐকমত্য কমিশন বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করার ম্যান্ডেট নাই, এটা কোন কোন বিষয়ে একমত দ্বিমত এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবে। ওনারা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তখন আলোচনা বেশি দূর আগাতে দিলেন না। তারপরে এনসিপি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা বলল, কিন্তু তখন ওনারা ওই ঐকমত্য কমিশন যে সুপারিশ দিবে সেই সুপারিশের উপর ভরসা রাখলেন যে ঐকমত্য কমিশন সবারটা শুনেছে, এখন ওনারা সুপারিশ দিবেন। সুপারিশ দেওয়ার পরে যখন ঐকমত্য কমিশন সুপারিশ দেওয়ার পরে ওনাদের তখন আবার মনে হলো যে এটা নাকি বিভেদের বীজ বপন করছে। মানে বিষয়টা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমার মতের সাথে মিলছে, যতক্ষণ পর্যন্ত আমার পছন্দ হচ্ছে, এবং শুনে মনে হচ্ছে যে গভর্নমেন্টের প্রতি বিএনপির একটা অগাধ আস্থা ছিল, যে বিএনপির মতের বাইরে মনে হয় ঐকমত্য কমিশন বা গভর্নমেন্ট কোনো দিকে যাবে না, সে কারণে তারা এক ধরনের প্রতারণার অভিযোগও করলেন। দেখুন, এই জায়গায় হেলাল ভাই যেভাবে ফুল বিষয়টাকে এই যে ফ্রডুলেন্ট একটা অ্যাক্টিভিটিস বলছেন ঐকমত্য কমিশনকে, আমি এটার সাথে কমপ্লিটলি ডিসএগ্রি করি। তার কারণ কি, জুলাই সনদ যেটা, এটা একটা জিনিস, আর বাস্তবায়ন প্রক্রিয়াতে ওই আপনার যে আদেশটা হবে, ওই আদেশের ভিতরে গণভোটের ভিতরে কি থাকবে ওইটা আলাদা আর একটা জিনিস। জুলাই সনদের মধ্যে কিন্তু এখনো নোট অফ ডিসেন্ট আছে। নোট অফ ডিসেন্ট বলতে আসলে নর্মালি কি বোঝে, একটা ফর্মাল প্রক্রিয়ায় যখন একটা সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তের সাথে যদি কোনো ব্যক্তির মেজরিটির বেসিসে তো সিদ্ধান্ত হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো পক্ষের যদি ডিসএগ্রিমেন্ট থাকে, সে অন রেকর্ড বিষয়টা লিপিবদ্ধ রাখার জন্য এটা বলে যে নোট অফ ডিসেন্টে যে আমার মতামতটা অন্যরকম ছিল, কিন্তু ওইখানে মতামত কিন্তু হিসেবে গৃহীত হয় যেটা মেজরিটি ডিসিশন সেটাই। সো ঐকমত্য কমিশনের মেজরিটি ডিসিশনগুলো কিন্তু এক জায়গায়, নোট অফ ডিসেন্ট আরেক জায়গায়। এখন আপনি একটা জিনিস বলেন যে ডিসিশন হচ্ছে যে আপার হাউসে পিআর এর ভিত্তিতে আসন বন্টন হবে, নোট অফ ডিসেন্টে বিএনপি বলছে যে আপার হাউসে আসনের ভিত্তিতে আসন, মানে নিম্নকক্ষের আসনের ভিত্তিতে আসন বন্টন হবে। এখন আমি যখন হ্যাঁ ভোট দিব গণভোটে, তখন আমি কোনটার পক্ষে দিব? আমি কি ওই ঐকমত্য কমিশনের যেটার পক্ষে দিব, নাকি নোট অফ ডিসেন্টে যে মতামত আছে সেটার পক্ষে দিব? এটা তো কোনো ক্ল্যারিটি আসলো না। সো এইটা একটা কনফিউশন থাকতো, যেটা আমরা বলেছিলাম ক্লিয়ার করতে। ঐকমত্য কমিশনের সুপারিশে দুটো বিকল্প সুপারিশে এটা ক্লিয়ার হয়েছে। তারপরে বলা হচ্ছে যে কমিশনের সুপারিশ অনেকের বীজ বপন করছে, এই জায়গা থেকে যে 270 দিনের একটা কথা বলা হয়েছে। দেখুন, 270 দিন যখন বলা হয় তখন আমরা আসলে ভুলে যাই যে প্রথম থেকে 269 দিন পর্যন্ত সময় আছে।
ঐকমত্য কমিশনে তো একটা পর্যায়ে এরকম আলোচনা হয়েছিল যে প্রথম অধিবেশনের সময় দেওয়া হবে, ওই প্রথম অধিবেশনের মধ্যে এই বিষয়গুলোকে সংবিধানে তারা সংস্কার করে ঢুকিয়ে ফেলবেন। 270 দিন মানে 9 মাস সময় দেওয়া হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে যে 9 মাস পর্যন্ত আসলে সময় লাগবে কেন? ঐকমত্য কমিশনে এর আগে আপনার প্রত্যেকটা দল থেকে লিখিত দেওয়া হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে প্রত্যেকটা 6টা সংস্কার কমিশনের কাছে। ঐকমত্য কমিশনে এরপরে 6 মাস আবার সকল দল মিলে আলোচনা করেছে। এরপরে আপনি আবার সংসদে 9 মাসের বা সংবিধান সংস্কার পরিষদে 9 মাস আলোচনা করার সুযোগ পাচ্ছেন। এই 9 মাসে তো আমার ধারণা বা আমার বিশ্বাস এটা হয়ে যাওয়া উচিত, সলভ হয়ে যাওয়া উচিত। এখন কোশ্চেন হচ্ছে যে এখানে ওনারা যে একটা অ্যাকাউন্টেবিলিটি ক্লজ রেখেছেন, মানে যদি 9 মাস না হোক, যদি ধরেন 5 বছর সময় দেওয়ার পরেও কোনো সুরাহা হলো না, তখন আসলে ডেডলকটা কিভাবে ভাঙবো আমরা, সেটার জন্য ওনারা একটা বিধান রেখেছেন। এই 270 দিন নিয়ে যদি মানে দ্বিমত থাকে, ওনারা বলুক যে ঠিক আছে এটা 2 বছর সময় লাগবে। বিএনপি একবার বলেছিল যে 2 বছর সময় দিতে হবে, কিন্তু একটা তো অ্যাকাউন্টেবিলিটি ক্লজ থাকতে হবে যে যদি ঐকমত্য কমিশনে এত আলোচনার পরেও সংবিধান সংস্কার পরিষদে এটা একটা সলিউশন যাতে থাকে। লাস্ট আর একটা জিনিস হচ্ছে, বিএনপি আমরা দেখলাম যে ঐকমত্য কমিশনের সুপারিশ দেওয়ার পরে ওনাদের কিছু ক্ষেত্রে বক্তব্য বদলে গেছে। কিভাবে? একটা হচ্ছে ঐকমত্য কমিশনে স্পষ্টভাবে মনে আছে সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির অন্যান্য সকল দল একমত হয়েছিল যে পরবর্তী সংসদকে একটা গাঠনিক ক্ষমতা দেওয়া হবে। এই গাঠনিক ক্ষমতাটা দেওয়ার পরে ওই পরিষদের নাম সংবিধান সংস্কার পরিষদ হবে। এটা বিভিন্ন গ্রুপের বিভিন্ন দাবি ছিল, কিন্তু কার্যক্রমটা ছিল। এখন ওনারা বলছেন যে এই সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে নাকি ঐকমত্য হয়নি। তারপরে আবার ওনারা বলছেন যে এই যে গণভোটের মাধ্যমে পরের গণভোট পরে, আমি এই পয়েন্টটুকু শেষ করে দিচ্ছি, গণভোট পরের সংসদকে বাউন্ড করতে পারে কিনা, এই যে গণভোটে যা আসবে পরের সংসদ এটা মানতে বাধ্য কিনা। ঐকমত্য কমিশনে আমি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য বের করে দেখাতে পারবো যে উনি বলেছেন যে গণভোট যদি হয়, সেই গণভোট তো গণরায়, এটার মাধ্যমে পরবর্তী সংসদ এটার বাইরে যেতে পারবে না, তারা দে উইল বি বাউন্ড। উনি এটাও বলেছেন যে একটা সংসদ পরের সংসদকে বাউন্ড করতে পারে না, বেঁধে দিতে পারে না কি করবে না, কিন্তু গণভোটটা পারবে, কারণ এটা ডিফারেন্ট। তবে তার আগে আমি একটু ডক্টর আসিফ মাহমুদ শাহান একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা যেটি দেখছি এখন সরকারের বেশ কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে এই যেটি ঐকমত্য কমিশনের সুপারিশ হয়ে গেল সেটি আবার পুনর্বিবেচনার জন্য আসলো, আরপিওর ক্ষেত্রেও আসছে, এই যে এবং দলগুলোর থেকেও যেটি সরকারের আচরণে বোঝা যাচ্ছে, একবার বিএনপির চাপে সরকার এদিকে চলে যাচ্ছে, এনসিপির চাপে অন্যদিকে জামাতের চাপে, এর কারণ কি? সরকার কি নিজের দক্ষতা দেখাতে পারছে না, নাকি জনমতের পক্ষে থেকে সে সিদ্ধান্ত নিতে পারছে না, কোনটি আসলে? এই সরকার তো শুরু থেকেই তাই ছিল, এটা তো নতুন কোনো ঘটনা নয়। এই সরকারের দিকে যদি আপনি তাকান, এই সরকার তো আমরা একদম গোড়ার দিন থেকে এই সরকার যে কোনো একটা ক্রাইসিস পড়লে একবার মানে রাজনৈতিক দলগুলোর সাথে ইসে করছে, তারা যখন হচ্ছে গিয়ে কোনো নিয়োগ দিচ্ছে, এবং এটা তো এখন ওপেন সিক্রেট যে নিয়োগ বা বিভিন্ন ইস্যুর ক্ষেত্রে এই রাজনৈতিক দলের এই ভাগ, আরেক রাজনৈতিক দলের এই ভাগ, এইভাবেই হচ্ছে গিয়ে এই সরকারটা এখন পর্যন্ত চলছে। সো এসেনশিয়ালি এই সরকার যে একদম জনমতের ভিত্তিতে মানে তাদের শক্ত কোনো প্রিন্সিপালের ভিত্তিতে তারা যে শাসন করছেন সেটার তো কোনো নমুনা আমি দেখছি না। আপনি আজকে দেখুন যে ঘটনাটা ঘটেছে, ওই যে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষক এবং এটা নিয়োগ দেওয়ার ইসে করলেন, রাজনৈতিক দলগুলো আপত্তি করলে ওনারা বাতিল করে দিলেন। তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে এই যে ঘটনাগুলো, এটা তো খুবই স্পষ্ট যে এই সরকার তো কোনো প্রিন্সিপাল পজিশন আমি নিতে দেখিনি। বিভিন্ন ক্ষেত্রেই হচ্ছে গিয়ে তারা এই কাজটা করছেন, এবং এই একই জিনিস তো ঐকমত্যের ক্ষেত্রে, আরপিওর ক্ষেত্রে আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় ওনারা যখন প্রিন্সিপাল পজিশন নেন তখন খুব সুন্দর মনের ভুলে নেন। মনের ভুলে নেওয়ার পরে হচ্ছে গিয়ে যখন চাপ আসে, যার অপছন্দ, তখন ওনারা আবার চিন্তা করেন যে কাজটা কি ঠিক করলাম, তো তখন হচ্ছে গিয়ে আবার হচ্ছে এটার একটা পরিবর্তন আসে। দেখুন এই ঘটনাটা তো বারবার ঘটছে, এবং এইটাতে এই ঐকমত্য কমিশনের যে ব্যাপারটা, এই জায়গাটাতেও তো এই একই ঘটনাই হচ্ছে কি আমরা দেখছি। কারণ একটা কথা আমি জাস্ট এখানে বলি যে উনি কয়েকটা পয়েন্ট বলছেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা যেটা বলি যে রেফারেন্ডাম একে আপনি যখন রেফারেন্ডামের কোয়েশ্চেন দেবেন, রেফারেন্ডামের কোয়েশ্চেনটা সিম্পল হতে হয়। এসেনশিয়ালি আমরা যে কথাটা এখন অনেকেই বলছেন যে 48টার জন্য কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি যদি এই নোট অফ ডিসেন্ট সহ দেন তাহলে তো 48 করে 96টা কোয়েশ্চেন হয়ে যায় এসেনশিয়ালি। আর আপনি যদি জুলাই চার্টারটা দেখেন, চার্টারে দেখবেন আপনার বাম দিকের কলামে লেখা আছে জুলাই জাতীয় সনদের কাউন্ট করা যাবে না, আলাদা আলাদা ব্যালট দেবে, সেটি তো আমরা জানি না। জুলাই জাতীয় সনদের ভাষ্য, আরেকদিকে বলা আছে রাজনৈতিক দল ও জোটের মতামত। দেখেন দুইটা জিনিস, বাম দিকেরটা হচ্ছে জাতীয় সনদের ভাষ্য, ডান দিকে হচ্ছে রাজনৈতিক দল ও জোটের মতামত। এখন এই নোট অফ ডিসেন্ট এগুলো কিন্তু রাজনৈতিক দল ও জোটের মতামত হিসেবে আছে, জুলাই সনদের ভাষ্য হিসেবে নাই। এটাই ইম্পর্টেন্ট। এখন ধরা যাক যে আপনি যদি পুরো জিনিসটাকে দিলেন, এখন আমি যখন হ্যাঁ দিব, আমি কি জুলাই সনদের ভাষ্যের উপরে দিচ্ছি
নাকি হচ্ছে গিয়ে আমি রাজনৈতিক দল ও জোটের মতামতের উপরে দিচ্ছি। যদি আমি ঠিক করি যে আমি জুলাই সনদের ভাষ্যের উপরে দিচ্ছি, তাহলে তো এখানে আসলে নোট অফ ডিসেন্টের কোনো জায়গা থাকে না। যেটা হয়েছে যে এই ডিসিশনটা হলো কি ডিসিশনটা হলো কি কোনটা মনে করেন ভাষ্য আর মতামত, তার ডিসিশন আছে কমেন্ট আমি বলতেছি হচ্ছে গিয়ে জানালো আর কি, যেটি বোঝাতে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে যখন ঐকমত্য কমিশন বলল নোট অফ ডিসেন্ট ছাড়া, তখন তো তারা জুলাই সনদের ভাষ্যটাকেই নিল। আমি মানে তাদের সেটা তো সেটাই দেখা যাচ্ছে। পলিটিক্যাল পার্টির আলোচনাগুলো কিন্তু নিল না। এখন কোশ্চেন দেখেন, না এখন এখানে আমি একটু বলি, এখানে বলি যে আলোচনাগুলো কিন্তু নিয়েছে হেলাল ভাই, একদমই নেয়নি সেটা না। আমি কমেন্টস আর অপিনিয়নটা যদি না নেন তাহলে আগের যে প্রপোজাল ছিল সেখান থেকে অনেক কমেছে। দেখেন যেমন নিয়েছে, কোথায় নিয়েছে বা নেয়নি। এই যে ধরেন নারী আসনের যেটা নিয়ে, বেসিক্যালি এইখানে আপনি কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনের মতামত দেখেন, ইলেকট্রাল সিস্টেম রিফর্ম কমিশনের দেখেন, সরাসরি নির্বাচন। একজন হচ্ছে গিয়ে রোটেশন সিস্টেমের কথা বলেছেন, আরেকজন হচ্ছে গিয়ে 3:1 ওইটা অনুযায়ী বলেছেন। ওনারা শেষ পর্যন্ত কোথায় একমত হয়েছেন? 5%। এখানে তো হচ্ছে গিয়ে বিএনপির একটা আমি 10 সেকেন্ড আপনার ইন্টারফেয়ার করি, আমি একটু শেষ করে আমি 10 সেকেন্ড আপনি বলেন। দেখেন আপনারা বারবার ভাবছেন যে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত হয়েছে, ওরা সিদ্ধান্ত নিয়েছে নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে থাকবে। আচ্ছা আমি এখন আপনার কাছে আসছি, সিদ্ধান্ত ছিল আপনার কাছে আসছি, আমি এখন বলবো আমি এটা আনসারটা দিব। আমি তো ওই কারণেই বললাম যে জুলাই সনদের ভাষ্য আর ইসের, এটা হচ্ছে একটা জিনিস। সেকেন্ড যে জিনিসটা মানে এইখানে যে ঘটনাটা হয়েছে যে আপনি জুলাই সনদটার আলোচনা আপনি শেষ করেছেন কিন্তু হচ্ছে ওই অক্টোবরেরও 1 মাস আগে। তারপরে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো ওনারাই ঐকমত্য কমিশন নিজেই বলেছে যে, এবং তাদের টিওআরে আসলেই তো কোথাও লেখা নেই যে তারা পাত্র নিয়ে কথা বলবে। রাজনৈতিক দলগুলো নিজেরাই বলেছে যে আপনারা আলাপ আলোচনাটা করেন, আমাদেরকে হচ্ছে গিয়ে পত্ররেখাটা দেখান। এই ডিমান্ডটা পলিটিক্যাল পার্টিগুলো থেকে এসেছে। এখন পলিটিক্যাল পার্টিগুলো যখন এই পথরেখার ডিসিশনটা কাছে, তখন কিন্তু এই আলোচনাটা এসেছে যে আমি ডিসেন্ট সহ এটাকে কি করব না। তখন সেখানে ভিন্ন মত ছিল। তখন মানে বিএনপির মতামত একটা ছিল, বাট দেয়ার আর আদার পার্টিস, তাদের মতামত আরেকটা ছিল। এখন ধরা যাক যদি কথার কথা ঐকমত্য কমিশন বিএনপির মতামতটাকে নিত, এরকম 48-96 কোয়েশ্চেন একটা নিত, তখন তো একইভাবে বাকি রাজনৈতিক দলগুলোর কি বলার ইচ্ছা থাকতো না যে তাহলে ওনারা এই সাইডটা নিলেন। আমি একটু বলি, দেখেন ওই যে মুশফিক সালিম যেটা বলছো, নোট অফ ডিসেন্ট কি বিএনপি একা দিছে না, অনেকেই বিভিন্ন দল বিভিন্নভাবে দিয়েছে। নোট অফ ডিসেন্ট মেজরিটি দল দেয়নি, কথাটা ঠিক না, সবাই মেজরিটি দিছে। এবং দেওয়ার ফলে আমি যে জায়গাটা বোঝাতে চাচ্ছি যে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে জুলাই সনদ যেটা সেটা লিখিত হবে নোট অফ ডিসেন্ট সহ, এবং হা না ভোটে যাবে লিখিত। আমি বললাম তো যে বইটা আমরা সিগনেচার করলাম সেখানে দুটোই ছিল। হ্যাঁ, এই বইটা সেখানে কিন্তু কোনো পাতই ছিল না হেলাল ভাই। না আমি বলছি যে বইটা সিগনেচার করলাম জুলাই জাতীয় সনদ, সেখানে পাতই ছিল। ওইটা এক জিনিস, বাস্তবায়ন আদেশটা তো আরেকটা আলাদা। আমি বাস্তবায়ন আসতেছে না, গণভোটটা আগে আসতেছে। গণভোটটা কেন হচ্ছে? ট্রাস্ট নেই একে অপর। সেটা কিন্তু জুলাই জাতীয় সনদে নাই। না আমি বলছি যে প্রেক্ষাপটটা যে দেখেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন যে দল যাবে সে দল করবে না, এটাই তো মূল আমাদের অবিশ্বাসের জায়গা ছিল। তার জন্য কি গণভোট নেওয়া হচ্ছে, যে গণভোট কনস্টিটিউশনাল কোশ্চেনও তো ছিল আসলে। আচ্ছা এটা আমি বলি, জুলাই সনদে যা যা লেখা আছে, যা আমাদের নোট অফ ডিসেন্ট সহ সবকিছুই, যে এইটা পরবর্তীতে সরকার বাস্তবায়ন করবে না, এই অবিশ্বাস থেকে গণভোট নিলে কি হচ্ছে, পিপলস উইলটা তুমি মানতে বাধ্য, তা না তুমি জনগণের কাছে বিশ্বাসঘাতক করছো। এখন বাস্তবায়ন মানে এটা বাস্তবায়ন। হেলাল ভাই এখন ওই কোশ্চেনটাই চলে আসছে, আপনি যখন জনগণের সামনে একটা প্রশ্ন থ্রো করছেন, প্রশ্নটা আসলে কি? প্রশ্নটা হচ্ছে আমি যেটা বললাম যে আমি অ্যাজ আ সিটিজেন আমি ভোট দিতে যাচ্ছি, আমি হচ্ছে এখন আপার হাউস পিআর চাই, কথার কথা। আমি একটু কমিশনের প্রপোজাল আপার হাউসে পিআরই এসেছিল, আমি সেটাই বলতেছি। কিন্তু এখন যদি নোট অফ ডিসেন্ট থাকে, তাহলে আমি এখন হচ্ছে কি ভোটটা কি দিব? এখন আমি যদি দেখি প্রশ্নটাই কি করব, হ্যাঁ আমি তখন তো সেটা আপনি দেখেন প্রশ্নটাকে অ্যাকসেপ্ট করলেন কি আপনার গণভোটে একমাত্র ইতালি ছাড়া আমি দেখলাম না পৃথিবীর কোথাও এতগুলো দফা থাকে। ইতালিতে আমি দেখলাম 2টো ছিল আর 5টা হয়েছিল, একটা ইমিগ্রেশন আর একটা সেটা যদি বলেন সেটা তো যখন গণভোট হয় না 19 দফার গণভোট হয়। হ্যাঁ 19 দফার উপরে হয়েছে। 19 দফার পর হবে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ব্যালটে লেখা ছিল, ব্যক্তি না প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তার অনুসৃত দফা এবং তার কার্যক্রমকে সমর্থন করেন কিনা, প্রেসিডেন্ট জিয়াউর রহমান একই প্রশ্ন সবগুলো ছিল, মানেন কিনা, তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি কাজ করছে সেগুলো লেখা ছিল। এখন কথা হচ্ছে দফাটি উল্লেখ ছিল। এখন আপনি 85টা আমরা আলোচনা নোট অফ ডিসেন্ট প্রত্যেকটা পার্টি দিছে,
সেইটা আপনি লেখা থাকবে। এখন আপনি বলছেন কমপ্লেক্স হচ্ছে, এই কমপ্লেক্সটা কমপ্লেক্স নিয়ে আমরা আলোচনা আবার ফিরছি। মুশফিকুর সালিহিন, একটু আপনার কাছে জানতে চাই, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম তারই একটি অংশ, সরকারের ভেতরের একটি পক্ষ ঐকমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরা ঐকমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। অভিযোগ করেছেন সরকারের ভেতরে একটা অংশ নির্বাচন বানচালের পায়তারা করছে। এটা কেন মনে হলো? দেখুন, অত্যন্ত দুঃখের সাথে আমরা একেবারে 5 আগস্টের পর থেকে, মানে 8 আগস্টের পর থেকে, এই সরকার দায়িত্বে আসার পর থেকে দেখেছি সরকারের কোনো নিজস্ব কোনো পজিশন, স্ট্রং পজিশন নাই, নিজস্ব কোনো মেরুদণ্ড নাই। মানে দেশে মাজার ভাঙা হয়েছে, দেশে অনেক মব ভায়োলেন্সের অভিযোগ আছে, দেশে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, বিভিন্ন বিষয়ে অনেক রকম ঘটনা ঘটেছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে সবাই, মানে বিএনপির মতো পুরনো রাজনৈতিক দল, জামাতের মতো এক ধরনের রাজনৈতিক দল, সবাই মিলে যাকে অভিভাবক মানলো পুরো দেশের, কিন্তু উনি কোনো অভিভাবক সুলভ স্ট্যান্ড কখনো নিলেন না। উনি বললেন না যে আমার রাষ্ট্রের জন্য মনে করি এটা ভালো, আপনারা এই পজিশনটা গ্রহণ করে না। উনি কারোর প্রতি আহ্বান জানালেন না। আমরা আশা করেছিলাম আজকে ওনার কাছ থেকে এরকম কোনো একটা মেসেজ আমরা পাবো। ঐকমত্য কমিশনে 6 মাস আলোচনা হয়েছে, এর আগে সংস্কার কমিশনগুলোতে আলোচনা হয়েছে, এরপরে এসে একটা ঐকমত্য কমিশন কিছু সুপারিশ দিয়েছে, 2টা বিকল্প দিয়েছে। সেই 2টো বিকল্পের পরে এখন তারা আবার বলছেন যে আপনি দলগুলোর মধ্যে আলোচনা করেন, এবং দলগুলোর মধ্যে উনি এমনভাবে আলোচনা করার কথা বলছেন, বিষয়টা হচ্ছে যে দলগুলো নিজেরা আলোচনা করবে, যেই দলগুলো নিজেরা বিভিন্ন কনফ্লিক্টিং পজিশন নিয়ে আছে, ওনারা মিডিয়েটরের ভূমিকাও আর পালন করবেন না, ওনার কথা শুনে যেটা বুঝলাম। তাহলে ওনারা কোনো দায়িত্বই নিচ্ছেন না। ভাবখানা এমন যে ওনারা কোনো রকমে আগামী নির্বাচনটা করে দিতে পারলে বাঁচে, এবং এর মাঝখানে এই দলগুলো যা পারে এরা নিজেরা মিলেমিশে করে নেক। একমত হলে হলো, না হলে 9 মাস দেখলো, যদি দলগুলো এক হতে না পারে তারা এবার কি করবে? আসলে ঐকমত্য কমিশন সুপারিশ দিয়েছে, আপনি বলেন যে এর মধ্য থেকে, মানে এখানে আইন উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল, উনি তো আইনের অধ্যাপক, উনি কি এখানে কোনটা একটা সঠিক আইনি উপায়, হ্যাঁ সেটা তো উনি এতদিন 1 বছর ধরে দেশকে তো গাইড করেছেন, উনি বলতে পারছেন না যে এখানে আসলে কোনটা সঠিক? ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলতে পারছেন না যে জামাত লোয়ার হাউস পিয়ারের দাবি থেকে সরে আসো, বিএনপি আপার হাউস পিয়ারটা মেনে নাও? এরকম অনেক কিছুই তো বলা যায়। উনি সেই অভিভাবক সুলভ অবস্থানটা তো ওনারা নিচ্ছেন না। না নিয়ে যখন আবার রাজনৈতিক দলগুলোর উপর এটা চাপিয়ে দিচ্ছেন, রাজনৈতিক দলগুলো যদি একমতে না হতে পারে তাহলে 1 সপ্তাহ পর কি হবে? উনি এখন যে ডিসিশন দিতে পারছেন না, 1 সপ্তাহ পর কি উনি দিতে পারবেন? উনি এখন ভয় পাচ্ছেন যে রাজনৈতিক দলগুলো হয়তো মেনে নেবে না, উনি 1 সপ্তাহ পর কি মানাতে পারবেন? তার মানে এখানে আমাদের আশঙ্কাটা হচ্ছে যে সরকারের ভিতরে কোনো অংশ কি এটা চায় কিনা যে এই সমস্যাটা জিয়ে থাকুক, এবং এই সমস্যাকে উপজীব্য করে পরবর্তীতে নির্বাচনটা, সংস্কার প্রক্রিয়া বানচাল হোক এবং নির্বাচনটা ভুলটে রয়ে যাক। এটা আমাদের আশঙ্কা। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন খুব সহজ উপায় আছে সরকারের সামনে। ওনারা যেই সকলের পজিশন ওনারা জানেন, এবং সকলের সাথে ওনাদের ফর্মাল ইনফর্মাল নানা চ্যানেলে আলোচনা আছে, ওনারা একটা ডিসিশন দিয়ে দেন, দিয়ে দিলেই তো এটা। এবং আমার বিশ্বাসটি যে জায়গায়, দেখুন বিএনপি প্রথম দিন না ভোটের একটা অনলাইনে ক্যাম্পেইন করেছে, সরে এসেছে। কেউ এখন সরকারের যে পজিশনই নেবে এটার বিরুদ্ধে রাজপথে বিশাল আন্দোলন করার রিস্কটা কোনো দলই নেবে না, কারণ এটার পলিটিক্যালি সকল দলের জন্য, নিজ নিজ দলের জন্য খারাপ। আজিল ভাই, হেলাল, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনারা বিভিন্ন সময় বা আপনাদের দলের বিভিন্ন নেতারাই বিভিন্ন সময় বিশেষ করে এনসিপিকে কিংস পার্টি বলে থাকেন, কিন্তু দেখা যাচ্ছে যে সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেয় বিএনপির সাথে আলোচনা করে, আরপিও পাশ হয়ে যাওয়ার পরে আবার সেটি পুনঃসংশোধন হয় বিএনপির আপত্তির প্রেক্ষিতে, ঐকমত্য কমিশনের সুপারিশ আবার পুনর্বিবেচনা। আপনাদেরকে ভয় পাচ্ছে নাকি আপনারাই আসলে সরকারের দল? আপনার প্রশ্নই তো আমার কাছে অনৈক্য তৈরি করবে। আমার প্রশ্নের উত্তর যদি দিতে হয় এক দলীয় স্ট্যান্ড থেকে, কারণ এই সরকার বলছিল যে আমার নিয়োগ করতে হলো ছাত্ররা, তাই না? এবং এই অনেক রাজনৈতিক দল বলেছিল যে এই সরকারকে 5 বছর থাকা দরকার। হাসিনা 6 মাস ছিল, বাদ বাকি যে 4 বছর এটা থাকা দরকার। সরকারের পক্ষে ঢোল ঢাক্কর যেভাবে বাজাইছিল, কিন্তু বিএনপি কিন্তু একটা অনার্থ যে ইউ হ্যাভ টু গিভ এ ইলেকশন, মানে গভর্নমেন্ট ফর্ম হওয়ার আগের দিন থেকে 8 তারিখে গভর্নমেন্ট ফর্ম হলো, আমরা 7 তারিখে বলছি যে ইলেকশন দিতে হবে। সরকার আপনি যেই হন, আপনি জনপ্রিয় সরকার, আপনাকে সবাই আমরা সাপোর্ট করি, কিন্তু আপনাকে ইলেকশন দিতে হবে। তখন আমাদের বিপক্ষে কত কথা, এবং সরকারের পক্ষে ঢোল ঢাক্কর বাজানো। সরকার যখন বুঝতে পারলো যে বিএনপির দাবিটা সঠিক, যে নির্বাচন না হলে দেশ একটা ক্লায়েন্ট স্টেটে পরিণত হবে, অনেক বড় আলোচনা, তখন সরকার 13ই জুন যখন ইউটার্ন নিল, দ্যাট মিনস টু হোল্ড এ ইলেকশন, ফ্রি ফেয়ারটা আমি বলছি না, তখন আবার দেখলি এই সেই রাজনৈতিক দলগুলোই আবার বললো ইউনূস সরকার গেছে, সে দালাল হয়ে গেছে, সে নষ্ট হয়ে গেছে, সে কমক হয়ে গেছে, তমক হয়ে গেছে। ইভেন দেখেন সংস্কার কমিশনে,
ঐক্যমত কমিশনে যখন আলোচনা চলছিল তখনও কিন্তু এই ইউনূস সরকারের আপনি ওই যে ওরা তো সাইন করতেই গেল না, জামাত তো থ্রেটই করলো, তারপর সাইন করলো, তাই না? এখন যখন দেখলো যে এইটা মোটামুটি একটা লাইনে চলে আসছে, বিএনপিকে একটু মেলাইন করা গেছে বা ডিফিট দেওয়া দিচ্ছে, আমি আলোচনাটা করবো, সময় দিন, তখন কথা হ্যাঁ সরকার খুব ভালো, বিএনপি এখানে খারাপ। অতএব কারো পজিশনে কিন্তু ঠিক না, আমি আলোচনা তুলতে চাইনি, কারণ এতে আমাদের মধ্যে অনেক আবার তৈরি হবে। আমি এখন বলছি এই সরকার কিন্তু ওই যে বানরের পিঠাভাগের কাহিনী সবাই পড়ছেন না, যে বানরের পিঠাভাগের কাহিনীর মতো আমাদের এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে খেলছে। কেউ যদি মনে করেন যে বিএনপিকে ক্ষমতা রাজনীতি করতে দিবেন না, ক্ষমতায় আসতে দিবেন না, সে কিন্তু বোকার স্বর্গে বসবাস করছেন। কারণ এর আগেও এই চেষ্টা হয়েছিল কিন্তু বিএনপিকে ঠেকানোর, কিন্তু বিএনপি কিন্তু সাস্টেইন করে আছে জনগণের জনপ্রিয়তায়। আবার শেখ হাসিনা তো চরম আঘাত এনেছিল বিএনপির উপরে, তারপরও কিন্তু বিএনপি শেষ পর্যন্ত টিকে ছিল। সেজন্য আমি বলছি যে সমস্ত শক্তি আজকে নির্বাচন নিয়ে টালবাহানা করছেন, নির্বাচনটা সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার বদলে আপনারা বিভিন্ন রকম ন্যারেটিভ তুলছেন, এটা কিন্তু জনগণ কখনো ভালোভাবে নেবে না। ডক্টর আসিফ মাহমুদ শাহান, একটু আপনার কাছ থেকে জানতে চাই ভিন্ন প্রসঙ্গে, নির্বাচনের বাইরে গিয়ে। আর আজকে আরও একটি গুরুত্বপূর্ণ দিন, আজ ৩রা নভেম্বর জেল হত্যা দিবস, এবং সেই ঘটনা আপনিও জানেন। একটু আপনার কাছে জানতে চাই যে গুরুত্বপূর্ণ যেই 4 নেতাকে হত্যা করা হয়েছে, এবং বাংলাদেশে এই যে ক্ষমতার প্রয়োজনে কখনো নেতা কখনো জনগণকে এই যে হত্যা করার সংস্কৃতি, এটি কিসে বন্ধ হবে, কবে বন্ধ হবে? না, ধন্যবাদ আপনাকে। আজকে আপনি যেটা বললেন যে আজকে একটা গভীর শোকের দিন, এবং আমাদের জাতীয় 4 নেতা তাদের যে ভূমিকা বা তাদের যেটা আছে, আমার মনে হয় সেটাকে আমরা সবাই অ্যাকনলেজ করি পুরো ইস্যুতেই। এবং যেটা হয়েছে যে এই যে সংস্কৃতিটা এবং এই সেটা, কারণ এটার একটা বড় কারণ হচ্ছে যে আপনি যদি দেখেন যে আমাদের রাজনীতি বা পলিটিক্সটা যেটা, সেটাকে আপনি হচ্ছে গিয়ে যত বেশি কনফ্রন্টেশনাল করবেন, যত বেশি হচ্ছে সংঘাতময় করবেন, তখন রাজনীতিটা আর হচ্ছে গিয়ে মানে একটা পারস্পরিক শ্রদ্ধার জায়গায় থাকে না, তখন পুরো জিনিসটাই হচ্ছে গিয়ে আমি কিভাবে জিততে পারি। কারণ এবং এই জেতার সাথে আবার হচ্ছে গিয়ে আপনার অনেক কিছু গেইন করার থাকে, কখনো সেটা পাওয়ার, কখনো সেটা অর্থ। তাহলে এই পুরো জিনিসটা এরকম দাঁড়ায় কেন? দাঁড়ায় হচ্ছে গিয়ে কারণ আমরা যেই রুলসটা সেট করছি, আমরা যেই কনস্টিটিউশনটা যেইভাবে ডিজাইন করছি, সেইটা আসলে এটাকে বন্ধ করার কোনো অপরচুনিটি দেয় কিনা। মানে আমরা যে বলি যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে, রাজনৈতিক সংস্কৃতি তো আপনি পরিবর্তিত হবে না। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল এই মুহূর্তে দাঁড়িয়ে তার নিজস্ব ইন্টারেস্টে কাজ করবে। আপনি কখন আপনার ইন্টারেস্টের বাইরে যে কাজ করবেন, যখন আপনাকে বাধ্য করা হবে। এখন আপনি যেই আইনে, যেই সংবিধানে যেইভাবে হচ্ছে কাজ করবেন, সেখানে যদি কোনো ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্স না থাকে, যে কারণে আবারও মানে আমি ওই জায়গা থেকে আবারও একটু জুলাই সনদের এবং পরবর্তীতে আমাদের যে সেটা সেই জায়গায় চলে আসতেছি, যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা যেই সনদটাকে সাইন করতে যাচ্ছি বা যেটাকে বাস্তবায়ন করতে যাচ্ছি, সেটাকে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো ধরনের পরিবর্তন আনতে পারছে কিনা। এবং এই কারণেই নোট অফ ডিসেন্ট থাকা বা না থাকা এই জিনিসপত্রগুলো ইম্পর্টেন্ট। আপনি এইখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কথা বলেন, আপনি এইখানে হচ্ছে কি উচ্চকক্ষের কথা বলেন, আপনি এখানে তত্ত্বাবধায়ক সরকারের যেই বিধানগুলো আছে সেটা বলেন, এই প্রত্যেকটা জায়গায় বিরোধী দলের কোনো ধরনের ইনসেন্টিভ আছে কি না সংসদে অংশগ্রহণ করবার, রাজনীতিতে অংশগ্রহণ করবার। যদি না থাকে তাহলে বিরোধী দল কী করবে? সে তো আবারও সংসদ ত্যাগ করে রাস্তায় যাবে, আবারও সে কনফ্রন্টেশনে যাবে। আবারও যখন সে কনফ্রন্টেশনে যাবে, তখন তো রাজনীতিটা আর হচ্ছে গিয়ে খুব সাধারণ একটা শাসনতন্ত্রের ব্যাপার থাকছে না, সেটা থাকছে হচ্ছে পরস্পরকে ধ্বংস করার এবং ধ্বংসাত্মক জায়গায় চলে যাওয়ার একটা পরিণতি। এবং সেটার ফলশ্রুতিতেই হচ্ছে গিয়ে আপনি সেটার ফলেই যেটা হবে যে আপনি নেতাকর্মীদের উপর আক্রমণ করবেন, হামলা করবেন, এবং এক পর্যায়ে হচ্ছে গিয়ে নেতাকর্মীদের আপনি হচ্ছে জায়গা থেকে সরিয়ে দিবেন। তো এই যে বললাম যেটা যে সংস্কৃতির চেঞ্জ আমরা বলি, কিন্তু সংস্কৃতির চেঞ্জ করতে হলে যেই আইনে বা যেই রুলসে এই খেলাটা হচ্ছে, রাজনীতির সেটা হচ্ছে, সেটা যদি আপনি পরিবর্তন না করেন, তাহলে আপনি আসলে হচ্ছে কোনো পরিবর্তন হবে না। আপনাদের 3 জনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।